হ্যাঁ, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে আমাকে ক্লিয়ারলি শুনতে এবং দেখতে পাচ্ছেন ভাইয়া? একটু আমাকে কমেন্টে জানাবেন সবাই যে সবাইকে আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানান তো আমাকে ভাইয়া। আচ্ছা জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। সবাইকে আমাকে ক্লিয়ারলি শুনতে এবং দেখতে পাচ্ছেন? একটু আমাকে কমেন্টে জানাবেন যে সবাই আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা ভাইয়া। বলেন। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে রেওয়ামিল ও ভুল সংশোধনী দাখিলা আজকে আমরা পড়বো, ঠিক আছে? আজকে আমরা কি পড়বো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা পড়বো রেওয়ামিল ও ভুল সংশোধনী দাখিলা। ওকে, তাহলে সবকিছু যদি ক্লিয়ার থাকে আমরা ইনশাল্লাহ ক্লাস শুরু করব, ঠিক আছে? সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানান আমাকে। তাহলে যদি সবকিছু ঠিক থাকে আমরা কিন্তু ক্লাস শুরু করব। ওকে, আচ্ছা, ক্লিয়ার সব। ওকে, ভেরি গুড। আচ্ছা দেখেন, তাহলে আমরা একটু পড়াশোনায় চলে যাই। আমরা বেশি টাইম ওয়েস্ট করব না, আমরা কম টাইম ওয়েস্ট করার ট্রাই করব। তাহলে আমরা প্রথমে আলোচনার বিষয় হচ্ছে রেওয়ামিল, তাই না? তাহলে এই রেওয়ামিল থেকে আমাদের কিছু বেসিক কিছু জিনিসপত্র আমাদের পরীক্ষায় আসতে পারে। সেটা কি? রেওয়ামিল আমরা জানি হিসাব চক্রের কততম ধাপ বলেন তো? হিসাব চক্রের কততম ধাপ? হিসাব চক্রের, ওকে ওকে, সেকেন্ড টাইম ব্যাচ। আচ্ছা আচ্ছা, এত ঝামেলা ক্লাসে। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, হিসাব চক্রের চতুর্থ ধাপ খতিয়ানের জের বা উদ্বৃত্তের তালিকা। রেওয়ামিল আমরা প্রস্তুত করি কোথায় থেকে? খতিয়ান থেকে, তাই না? তাহলে খতিয়ান থেকে রেওয়ামিল প্রস্তুত, তাই না? খতিয়ান থেকে রেওয়ামিল প্রস্তুত করা হয়, রাইট? এখন খতিয়ান থেকে রেওয়ামিল প্রস্তুত করার কাজকে কি বলে? হ্যাঁ, করার কাজকে আমরা কি বলবো জানেন? কাজকে বলা হয় সংক্ষিপ্তকরণ। কি বলা হয়? সংক্ষিপ্তকরণ বলা হয়, মনে থাকবে। তাহলে খতিয়ান থেকে যে আমরা রেওয়ামিল প্রস্তুত করব, এই খতিয়ান থেকে রেওয়ামিল প্রস্তুত কাজকে আমরা কি বলবো? সংক্ষিপ্তকরণ বলবো, ঠিক আছে? এখান থেকে আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা কি জানেন? সেটা হচ্ছে রেওয়ামিলের উদ্দেশ্য কি। রেওয়ামিল আমরা কেন প্রস্তুত করি? রেওয়ামিলের উদ্দেশ্য হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। কি ভাইয়া? হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা, ঠিক আছে? হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। ওকে, এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে এখান থেকে। এগুলো রেওয়ামিল সম্পর্কিত আমাদের কি, রেওয়ামিল সম্পর্কিত এগুলো হচ্ছে আমাদের বেসিক তথ্য। এই বেসিক তথ্যগুলো আমাদের পরীক্ষায় এসে থাকে। হ্যাঁ, যেহেতু আপনারা ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে পারছেন না, অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আপনারা পরীক্ষা দিবেন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্যান্য ইউনিভার্সিটির জন্য এই টপিকগুলো ইম্পর্টেন্ট। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে খুঁটিনাটি বিষয় থেকে প্রশ্ন করে না, তাদের অ্যাকাউন্টিং প্রশ্নটা ডিরেক্ট থেকে প্রশ্ন হয়, ডিরেক্ট বোঝাই যায় যে এটা আসবে, তারা পেঁচাই না। কিন্তু আপনি যখন সেকেন্ড টাইম হিসাবে যখন আপনি পরীক্ষা দিতে যাবেন, তখন অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, যেমন রাবি বলেন, জেইউ বলেন, জিএসটি বলেন, ঠিক আছে, তারপরে যে যে নিউ তো পারবেন না, তারপরে আপনাদের যে কুমিল্লা, হাজী দানেশ, এই যে ইউনিভার্সিটিগুলো আছে যেখানে অ্যাকাউন্টিং থেকে প্রশ্ন হয় আমাদের, তাই না? তো এইসব জায়গাতে যখন আপনি পরীক্ষা দিতে যাবেন, তখন কিন্তু ভাই আপনার এই জায়গাগুলো থেকে আপনার পরীক্ষাতে প্রচুর পরিমাণে প্রশ্ন এসে থাকে। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম টপিক, এটা আমরা একটু ভালো করে দেখব। সবাই নোট করতে পারলে পারলাম, না হলে সবাই একটু স্ক্রিনশট দিয়ে নিব, ঠিক আছে? নোট করতে পারলে পারলাম, না হলে স্ক্রিনশট দিয়ে নিব, বাসায় সুন্দর করে আমরা নোট করব। এখন একটু বুঝি। এরপরে দেখেন, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে আপনাদের প্রশ্নই হবে, সেটা হচ্ছে রেওয়ামিলের ভুল। এই রেওয়ামিলের ভুলগুলো আমরা বুঝি না বা ধরতে পারি না, তাই না ভাইয়া? রেওয়ামিলের যে ভুলগুলো রয়েছে, এই ভুলগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? যে রেওয়ামিলের ভাইয়া কি, রেওয়ামিলের ভুল। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম সবাইকে। দেখেন, রেওয়ামিলের ভুল। তো রেওয়ামিলের ভুলের মধ্যে আমাকে প্রথমে জানতে হবে যে ভুলগুলো ধরা পড়ে না। কি বলেছি? যে ভুলগুলো কি হয় না বলেন তো? ধরা পড়ে না। তাহলে যে ভুলগুলো ধরা পড়ে না সেগুলোকে বলা হয় রেওয়ামিলের কি, সীমাবদ্ধতা। তাহলে রেওয়ামিলের সীমাবদ্ধতা কোনগুলো? যে ভুলগুলো ধরা পড়ে না, ঠিক আছে? তাহলে এই যে রেওয়ামিলে যে ভুলগুলো ধরা পড়ে না, সেগুলোকে দুটি ভাগে ভাগ করা যায়, আপনারা জানেন তাই না? যে ভুলগুলো ধরা পড়ে না তাদেরকে কয়টি ভাগে ভাগ করা যায়? দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নীতিগত ভুল। কি ভুল ভাইয়া? একটা হচ্ছে নীতিগত ভুল, রাইট? একটা হচ্ছে
নীতিগত ভুল। আরেকটা কি ভুল? আরেকটা হচ্ছে করণিক ভুল। কি ভুল? আরেকটা আরেকটা হচ্ছে করণিক ভুল। তো এই জায়গা থেকে ভাইয়া প্রশ্ন আসে, হ্যাঁ, যে নিচের কোনটি করণিক ভুল নয়। তাহলে করণিক ভুল কোনগুলো সেটা আমাকে জানতে হবে। করণিক ভুল কোনগুলো সেগুলো যদি আমরা জানি তাহলে আমরা বুঝতে পারবো কোনটি করণিক ভুল নয়। তাহলে করণিক ভুল কোনগুলো? নাম্বার ওয়ান, বাদ পড়া ভুল। নাম্বার ওয়ান কি? বাদ পড়া ভুল। নাম্বার টু কি বলেন তো? নাম্বার টু হচ্ছে লেখার ভুল। নাম্বার টু কি? লেখার ভুল। নাম্বার থ্রি কি? নাম্বার থ্রি হচ্ছে বেদাখিলার ভুল। এই বেদাখিলার ভুলকে আমরা খতিয়ান ভুক্তির ভুলও বলি। কি বলি? খতিয়ান ভুক্তির ভুল। অথবা আমরা একে বলি স্থানান্তরের ভুল। কি বলি? স্থানান্তরের ভুল। মনে থাকবে। তাহলে বেদাখিলার ভুলের নাম হচ্ছে তিনটা: বেদাখিলার ভুল, খতিয়ান ভুক্তির ভুল, স্থানান্তরের ভুল। আর সর্বশেষ যে ভুলটা রয়েছে সেটা কি? সেটা হচ্ছে পরিপূরক ভুল। সর্বশেষটা কি? পরিপূরক ভুল। এই যে টপিকটা, হ্যাঁ, এই টপিকটা যদি আমরা একটু ভালো করে বুঝি তাহলে এখান থেকে আমরা ইনশাল্লাহ 1 মার্ক কমন পাবো। যে কোনো বিশ্ববিদ্যালয়ে আমরা এখান থেকে 1 মার্কস আমরা কি হবে? কমন পাবো। ঠিক আছে? তাহলে এই টপিকটা আমরা একটু ভালো করে বোঝার ট্রাই করবো এখন থেকে। ওকে? তাহলে আপনাকে বলবে নিচের কোনটি করণিক ভুল নয়, একটা প্রশ্ন বারবার আসে। তার এই 4টি ভুলের বাইরে যে ভুলটা অপশনে থাকবে সেটি করণিক ভুল নয়। আশা করি সকলে বুঝতে পেরেছি। এবার আমরা একটু আসি ভাইয়া, সেটা হচ্ছে নীতিগত ভুল নিয়ে আমরা একটু কথা বলি প্রথমে। হ্যাঁ, দেখেন, আমি দুইটা জিনিস লিখবো এখানে। আমি দুইটা জিনিস লিখবো, ভালো করে বুঝি আমরা একটু। ঠিক আছে? দেখেন, যন্ত্রপাতি ক্রয়, এটা হচ্ছে 1 নম্বর। হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর। আমি একটা লেনদেন লিখছি। লেনদেনটা হচ্ছে এরকম, লেনদেন মানে ভুল। যন্ত্রপাতি ক্রয় 10,000 টাকা ক্রয় হিসাবে লেখা হলো। ক্রয় হিসাবে লেখা হলো। ঠিক আছে? আরেকটা আমি 2 নম্বরে একটা জিনিস লিখছি, সেটা হচ্ছে বেতন প্রদান 10,000 টাকা ভাড়া হিসাবে লেখা হলো। আমাকে এখন একটু কষ্ট করে বলতে হবে ভাইয়া। হ্যাঁ, আমাকে একটু কষ্ট করে বলতে হবে। কি বলতে হবে কষ্ট করে? দেখেন, এই যে 1 নম্বর, যেটা যন্ত্রপাতি ক্রয় 10,000 টাকা কোন হিসাবে লিখেছি? ক্রয় হিসাবে লিখেছি। এই ভুলটার নাম কি? কে বলতে পারে? 1 নম্বরে যে আমি একটা ভুল লিখলাম, এই ভুলটার নাম কি? কে বলতে পারে? আপনারা সবাই বলবেন যে 1 নম্বরের ভুলের নাম এটা। সবাই বলেন তো, 1 নম্বরে যে আমি একটা ভুল লিখেছি এই ভুলটার নাম কি? কে বলতে পারে? দেখি তো ভাইয়া। যন্ত্রপাতি ক্রয় 10,000 টাকা আমি ভুল করে কোন হিসাবে লিখেছি? ক্রয় হিসাবে লিখেছি। ভাইয়া বলেন তো এই ভুলের নাম কি? সবাই 1 নাম্বার দিবেন, দিয়ে লিখবেন নীতিগত ভুল। ভেরি গুড। এর ভুলের নাম কি? এই ভুলের নাম হচ্ছে নীতিগত ভুল। রাইট? আচ্ছা, নীতিগত ভুল লিখলাম, আপনারা যেহেতু বলছেন। এবার 2 নাম্বার দিব আমরা। হ্যাঁ, 2 নাম্বার দিয়ে বলেন তো এই ভুলটার নাম কি? 2 নাম্বার দিয়ে লিখেন তো এই ভুলের নাম কি? ভাইয়া এটিও তো একটি ভুল। এই ভুলের নাম কি? কে বলতে পারে? সোহানুর রহমান সৌরভ, মূলধন জাতীয় ভুল। মূলধন জাতীয় ভুল নামে কোনো ভুল আছে রে ভাই? মূলধন জাতীয় ভুল নামে কোনো ভুল আছে? ভাই বলেন এই ভুলটার নাম কি? কে বলতে পারে এই ভুলটার নাম কি? বলেন। 2 নাম্বারটা। হ্যাঁ, 1 নাম্বারেরটা নীতিগত ভুল। ভেরি গুড। 2 নাম্বার ভুলের নাম কি বলেন তো? হ্যাঁ, 1 নাম্বারেরটা নীতিগত, আমি মেনে নিয়েছি। এখন 2 নাম্বার দিয়ে লিখেন যে এই 2 নাম্বার ভুলের নাম কি? কে বলতে পারে? আচ্ছা, 2 নাম্বার ভুলের নাম কি? 2 নম্বর ভুলের নাম হচ্ছে পরিপূরক ভুল। শেখ রিমি বলছে পরিপূরক ভুল, নীলা বলছে লেখার ভুল। আচ্ছা আচ্ছা, একজন বলেছে পরিপূরক। 2 নম্বর ভুলটার নাম একজন বলেছে পরিপূরক, তাই না? আচ্ছা, পরিপূরক। একজন বলেছে লেখা। আর এনিওয়ান বলেন? আচ্ছা, 2 নম্বর লেখার ভুল। আরেকজন বলেছে বেদাখিলার ভুল। রাইট? আরেকজন বলেছে বেদাখিলার ভুল। ঠিক আছে? আচ্ছা, সেটাও মেনে নিলাম। আর 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 করণিক ভুল। করণিক ভুল কি রে ভাই? করণিক ভুল কি জিনিস? করণিক ভুল তো 4টা আছে, তো ওই 4টার মধ্যে কোনটা সেটা জিজ্ঞাসা করেছি। হ্যাঁ, বুঝতে হবে। নূরের আলো। হ্যাঁ,
2 নাম্বারটা বেদাখিলা, পরিপূরক আর লেখার ভুল, এই তিনটা আসছে আমাদের, তাই না? দেখেন, তাহলে এই তিনটা আমাদের আপনারা লিখেছেন, তার মানে আপনাদের এই জায়গাতে আপনাদের কি ধারণাতে সমস্যা রয়েছে, তাই না? এই জায়গাতে আপনাদের ধারণায় সমস্যা রয়েছে। এবং এই যে লেনদেনটা, হ্যাঁ, এই জাতীয় লেনদেন বারবার পরীক্ষায় আসে। দেখেন, এখন আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে নীতিগত ভুল কাকে বলে। নীতিগত ভুল কাকে বলে? নীতিগত ভুল হচ্ছে মূলধন জাতীয় ব্যয়কে আমরা কি করব, মুনাফা জাতীয় ব্যয়তে যদি লিখি তাহলে তার নাম নীতিগত ভুল। এখন ভাই একটা জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি তো, মূলধন জাতীয় ব্যয় জিনিসটা কি? যন্ত্রপাতি ক্রয়। যন্ত্রপাতি ক্রয় মানে কি? যন্ত্রপাতি একটি সম্পদ না? সম্পদ ক্রয়। মনে রাখবেন, মূলধন জাতীয় ব্যয় মানে হচ্ছে, মূলধন জাতীয় ব্যয় মানে কি বলেছি? সম্পদ ক্রয়। মূলধন জাতীয় ব্যয় মানে কি বলেছি? সম্পদ ক্রয়। মনে থাকবে? মূলধন জাতীয় ব্যয় মানে কি বলেন তো? মূলধন জাতীয় ব্যয় মানে কি? আপনাকে যদি কেউ বলে যে মূলধন জাতীয় ব্যয় কোনটি, আপনি কি করবেন? দেখবেন যে সম্পদ ক্রয়। কি করবেন? সম্পদ ক্রয়। সম্পদ ক্রয় হইলে সেটাকে আমরা কি বলবো? মূলধন জাতীয় ব্যয়। তার মানে এখানে আমাদের যন্ত্রপাতি, এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, কিন্তু আমি ভুল করে কি করেছি? ক্রয় হিসাবে লিখেছি। কি হিসাবে লিখেছি? ক্রয় হিসাবে লিখেছি। ক্রয় কি হিসাব? ক্রয় ব্যয় হিসাব। মনে রাখবেন, দুনিয়াতে সকল ব্যয় হিসাবই হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। দুনিয়াতে সকল ব্যয় হিসাবই কি? দুনিয়াতে সকল ব্যয় হিসাবই হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এখান থেকে দুইটা কনসেপ্ট শিখেছি আমরা। কি শিখেছি ভাইয়া? এখান থেকে আমরা দুইটা কনসেপ্ট শিখেছি। কি? মুনাফা জাতীয়, মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় মানে কি শিখেছি? মূলধন জাতীয় ব্যয় মানে সম্পদ ক্রয়। সম্পদ ক্রয় করলে মূলধন জাতীয় ব্যয় হয়, এটা শিখলাম। আরেকটা জিনিস শিখেছি আমরা, সেটা কি? আরেকটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। কি ভাইয়া? মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় মানে কি? মুনাফা জাতীয় ব্যয় মানে হচ্ছে ব্যয় হিসাব। মুনাফা জাতীয় ব্যয় মানে কি? ব্যয় হিসাব। তাহলে দেখি আমরা এখানে কি করলাম দেখি তো। আমরা এই জায়গাতে যেটা করেছি সেটা হচ্ছে, একটু খেয়াল করেন, আমরা যন্ত্রপাতি কিনেছি। যন্ত্রপাতি কিনা মানে কি? সম্পদ কিনেছি। তাহলে এই যে যন্ত্রপাতি নামে হিসাব না লিখে আমরা কোন নামে হিসাব লিখলাম? ক্রয় হিসাবে লিখলাম। ক্রয় হিসাবে লেখা মানে কি? ব্যয় হিসাবে লিখেছি, তাই তো? ক্রয় হিসাবে লেখা মানে কি? ব্যয় হিসাবে লিখেছি। দ্যাট মিনস এই ব্যয় কোন ব্যয়? এই ব্যয় হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তাহলে দেখেন, মূলধন জাতীয় কোনো জিনিসকে আমরা যদি ভুল করে মুনাফা জাতীয়তে লিখি, এর নামই হচ্ছে কি? এর নামই হচ্ছে নীতিগত ভুল। এর নামই কি? এর নামই হচ্ছে নীতিগত ভুল। মনে থাকবে? সবার কি মনে থাকবে ভাইয়া? মূলধন আর মুনাফা কি আমরা বুঝতে পেরেছি? মূলধন আর মুনাফা কি আমরা সবাই বুঝতে পেরেছি? তাহলে দেখেন, যন্ত্রপাতি ক্রয় করলে কি হয়? যন্ত্রপাতি ক্রয় মানে কি? সম্পদ ক্রয় না? তাহলে সম্পদ ক্রয় করলে কি হয় বলেন? সম্পদ ক্রয় মানেই মূলধন জাতীয়। সেটাকে আমরা লিখছি কোন হিসাবে? সেটাকে আমরা লিখছি ক্রয় নামক ব্যয় হিসাবে। ক্রয় নামক ব্যয় হিসাব মানে কি? সেটা হচ্ছে মুনাফা। তাহলে দেখেন, কোন মূলধনকে মুনাফাতে লিখলে তার নাম কি হবে? নীতিগত ভুল হবে। ঠিক আছে? তার নাম কি হবে? নীতিগত ভুল হবে। এবার এখানে আসেন, এবার আমরা একটা জিনিস এখানে দেখি। ঠিক আছে? দেখেন, এই জায়গাতে বেতন প্রদান। বেতন, বেতন কি হিসাব বলেন তো? বেতন কি হিসাব? বেতন হচ্ছে ব্যয় হিসাব। বেতন কি হিসাব? ব্যয় হিসাব। তাহলে সকল ব্যয়ই কোন জাতীয়? সকল ব্যয়ই হচ্ছে মুনাফা জাতীয়, রাইট? সকল ব্যয়ই কি? মুনাফা জাতীয়। ভালো কথা। তাহলে বেতন প্রদান করে আপনি কোন হিসাবে লিখেছেন? ভাড়া হিসাবে লিখেছেন। ভাইয়া, ভাড়া কোন হিসাব? ভাড়াও হচ্ছে ব্যয় হিসাব, রাইট? ভাড়া কোন হিসাব? ব্যয় হিসাব। আর ব্যয় মানে আমরা কি শিখলাম? ব্যয় মানে মুনাফা জাতীয়। ব্যয় মানে কি? ব্যয় মানে মুনাফা জাতীয়। তাহলে দেখেন, আপনি মুনাফা জাতীয়কে ভুল করে মুনাফা জাতীয়তেই লিখেছেন, রাইট? তাহলে দেখেন, মুনাফাকে ভুল করে আপনি যদি মুনাফাতে লিখেন, তাহলে এই ভুলের নাম হবে বেদাখিলার ভুল। এই ভুলের নাম কি হবে? এই ভুলের নাম হবে বেদাখিলার ভুল। মনে থাকবে সবার? সবার কি মনে থাকবে এটা? সবার কি মনে থাকবে এটা? বলেন আমাকে, সবার কি এটা মনে থাকবে? পরিপূরক ভুল উত্তর করছেন। এসএসসি পাস করেছেন, এইচএসসি পাস করেছেন, অ্যাডমিশন টেস্টে চান্স পাননি, পড়াশোনা ক্লাস না শুনে কমেন্ট করছেন পরিপূরক ভুলের কনসেপ্টটি আপনি জানেন না, আপনি উত্তর করছেন পরিপূরক ভুল। আরে ভাই, পড়াচ্ছি তো, এখন কি আপনাকে উত্তর করতে বলেছি? এখন মনোযোগ দেন। 1 সেকেন্ড মনোযোগ ছুটে যাওয়া মানে শিখতে পারবেন না। এটা কি পরিপূরক ভুলের কনসেপ্ট? এটা হ্যাঁ, পরিপূরক ভুলের কনসেপ্ট এটা। এত এক্সাইটেড হওয়া যাবে না, ঠিক আছে? এত এক্সাইটেড হওয়া যাবে না। তাহলে দেখেন, মূলধনকে যখন আপনি মুনাফা করবেন অথবা মুনাফাকে ভুলে যখন মূলধন বানাবেন,
তখন তার নাম হচ্ছে নীতিগত। ওকে। আর বেতন কি হিসাব? ব্যয় হিসাব। ভাড়া কি হিসাব? ব্যয় হিসাব। তাহলে বেতনও মুনাফা জাতীয় ব্যয়, ভাড়াও মুনাফা জাতীয় ব্যয়। তাহলে একটি মুনাফা জাতীয় ব্যয়কে আরেকটি মুনাফা জাতীয়, দেখেন মুনাফাকে মুনাফা করে যে ভুল হয় তার নাম বেদাখিলা। তার নাম কি? তার নাম বেদাখিলা। সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝছে এটা বলেন? সবাই কি বুঝতে পেরেছি? তাহলে একই জাতীয় যদি হয়, সমজাতীয় যদি হয়, হ্যাঁ সমজাতীয় যদি হয়, দেখেন সমজাতীয়, সমজাতীয় মানে কি বলেন তো? একই রকম। সমজাতীয় ভুল যদি হয়, সমজাতীয় ভুল মানে কি দেখেন আমি বুঝাই। দেখেন একটা ছেলের নাম ধরেন রহিম, একটা ছেলের নাম কি? রহিম। রহিম কে বলেন তো? রহিম হচ্ছে একজন ছেলে, তাই না? এখন রহিমকে আপনি বানাইলেন কি? রহিমকে আপনি ভুল করে বানাইছেন করিম। করিমও কে? করিমও একটা ছেলে, রাইট? এটাও ছেলে, এটাও ছেলে। তাহলে একজন ছেলেকে আপনি আরেকটা ছেলে বানাই দিয়েছেন, কিন্তু ঘটনা কি? ঘটনা হচ্ছে এও ছেলে, এও ছেলে। তাহলে সমজাতীয় যদি ভুল হয় তার নাম হবে বেদাখিলা। তার নাম কি? তার নাম হবে বেদাখিলার ভুল। আমি কি বুঝাতে পেরেছি ভাইয়া? আমি কি বুঝাতে পেরেছি? আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে বলেন তো? দেখেন রহিম একজন ছেলে, করিমও একজন ছেলে, তাই না? তাহলে রহিমকে আপনি কি করেছেন? করিম বানিয়ে দিয়েছেন, মানে একটা ছেলেকে আরেকটা ছেলে বানিয়ে দিয়েছেন, কিন্তু ঘটনা কি? ঘটনা হচ্ছে দুইজনই ছেলে, তাই না? তাহলে একই জাতীয় জিনিসের মধ্যে যখন ভুল হবে তখনই তার নাম হচ্ছে বেদাখিলা। ঠিক সেম ভাবে বেতন, বেতনকে আপনি কি বানাইছেন? ভাড়া বানিয়েছেন। বেতন কি হিসাব? ব্যয় হিসাব। ভাইয়া ভাড়া কি হিসাব? এটিও ব্যয় হিসাব। তাহলে একটি ব্যয়কে আপনি কি করেছেন? এটিও ব্যয়, এটিও ব্যয়, কিন্তু দেখেন আপনি বেতন না লিখে লিখেছেন ভাড়া, কিন্তু ভুলটা হয়েছে দুটি ব্যয়ের মাঝে। তাহলে একই যেহেতু দুইটা জিনিস, একই জিনিসের মধ্যে ভুল হওয়া বা সমজাতীয় জিনিসের মধ্যে ভুল হলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো বেদাখিলা। সবাই কি বুঝছি? সবাই কি বুঝছি ভাইয়া? এবার ঘটনা দেখেন, এবার দেখেন ঘটনা দেখেন, এবার ঘটনা দেখেন। রহিম, রহিম কে ভাইয়া? রহিম নাম দেখে বুঝতে পারছি কে? একজন ছেলে, তাই না? এখন রহিমকে আপনি বানাই দিয়েছেন কে? জামিলা বানাই দিয়েছেন সাপোজ, ঠিক আছে? এখন জামিলা কি ছেলের নাম হইতে পারে? জামিলা কার নাম বলেন তো? জামিলা হচ্ছে একজন মেয়ের নাম, তাই না? লিখতে হবে রহিম, লিখেছেন জামিলা। রহিমকে ছেলে, ছেলেকে বানাই দিয়েছেন কি? মেয়ে। তার মানে কি সমজাতীয় হইল? সমজাতীয় হইল না। ছেলেকে বানাইছেন কে? ছেলেকে বানাইছেন মেয়ে, মানে একই জাতীয় না। কি জাতীয়? দুই ধরনের জিনিসের মধ্যে ভুল হয়েছে, তাই না? তাহলে দুই ধরনের জিনিসের মধ্যে ভুল হইলে তার নাম কি হবে? তার নাম হবে নীতিগত ভুল। ঠিক সেম ভাবে আমরা যদি অ্যাকাউন্টিং এর ভাষায় একটু দেখি, যন্ত্রপাতি, যন্ত্রপাতি না লিখে আমরা কি লিখেছি? আমরা লিখেছি ক্রয়। ভাইয়া যন্ত্রপাতি কি হিসাব? সম্পদ। সম্পদকে না লিখে আমরা কি হিসাবে লিখেছি? ব্যয় হিসাবে লিখেছি। সম্পদ আর ব্যয় কি এক জিনিস? উত্তর হচ্ছে না, সমজাতীয় না। সমজাতীয় যদি না হয় তার নাম কি? সমজাতীয় না হলে তার নাম নীতিগত ভুল। ক্লিয়ার সবাই? সমজাতীয় না হইলে তার নাম কি হবে? নীতিগত ভুল হবে। সবাই কি বুঝছি ভাইয়া? সবাই কি ঘটনাটা বুঝছি? জীবনে ভুলবেন, এই জায়গাতে কিন্তু ছেলেমেয়েরা মার্ক নষ্ট করে আসে পরীক্ষায়। এই কনসেপ্টটা আমাদের এখনো ক্লিয়ার হয় না অনেকের মাঝে, আমরা জানি না। আপনি দেখবেন ভুল থেকে রেওয়ামিলে প্রশ্ন হয়, রেওয়ামিলে প্রশ্ন হওয়ার জায়গা একটা, সেটা হচ্ছে রেওয়ামিলের ভুল। এর বাইরে রেওয়ামিলে কোথাও থেকে প্রশ্ন হয় না। তো এই ভুলগুলো ভাই আমাদেরকে শিখতে হবে ভালো করে। তাহলে আমরা কি ক্লিয়ার হয়েছি এ পর্যন্ত? সবাই এগুলো একটু মনে রাখবেন, ভালো করে বুঝবেন। বুঝেন না, না বুঝে পড়েন। বইতে তো লেখা আছে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয়, এই লাইনটাই পড়েন, কিন্তু এর ভিতরে যে উদাহরণ দিয়ে যে প্রশ্নগুলো আসে এগুলো কি আমরা পারি না, তাই না? তাহলে আমরা এখানে কি কি ক্লিয়ার করলাম বলেন? আমরা এখান থেকে বেদাখিলার ভুল শিখলাম, নীতিগত ভুলের কনসেপ্ট ক্লিয়ার করলাম, তাই না? অনেকে আমরা বুঝি না লেখার ভুল, তাই না? লেখার ভুলটা আমরা বুঝি না, না দেখলেই বলি লেখার ভুল, রাইট? না দেখলে কি বলি? লেখার ভুল বলি, তাই না? তাহলে আমরা এখন ক্লিয়ার করি লেখার ভুল। লেখার ভুলটা আমরা লিখি ভাই, অনেক সময় এরকম হয় না, দেখেন তো, পণ্য ক্রয় 10,000 টাকা, ঠিক আছে? পণ্য ক্রয় 10,000 টাকা। তো এখন এই যে পণ্য যে কিনেছি আমি 10,000 টাকা, জাবেদা দেওয়ার সময় আমি লিখেছি কি? ক্রয় হিসাব 1,000 টাকা, নগদান হিসাব 1,000 টাকা। দেখেন লিখতে হইতো কত? 10,000, আমি ভুল করে একটা শূন্য কম লিখেছি, হয় না ভাইয়া? হয় না এরকম? হয়।
তাহলে এই ভুলটার নামই হচ্ছে লেখার ভুল। এই ভুলটার নামই কি? লেখার ভুল। এই ভুলের নামই কি? লেখার ভুল। তাহলে লেখার ভুল নামে আমরা একটু পাশে ব্র্যাকেট দিয়ে সুন্দর করে লিখে রাখবো টাকার অঙ্কের ভুল। কি বলেছি ভাইয়া? টাকার অঙ্কের ভুল। ঠিক আছে? তাহলে টাকার অঙ্কে যদি ভুল হয় তাহলে তার নাম হবে কি? লেখার ভুল। আমি কি বোঝাতে পেরেছি? টাকার অঙ্কের ভুল হইলে তার নাম কি? টাকার অঙ্কের ভুল হইলে তার নাম হচ্ছে লেখার ভুল। ঠিক আছে? আচ্ছা, ওই যে ক্লাসে প্রতিদিন একটা করে কথা বলি, হ্যাঁ, সেটা হচ্ছে একজন কমেন্ট করলো, তার কমেন্টে যে রিপ্লাই দিয়া হাহা দিয়া এত সময় কোথায় পান বলেন? আজকে লাস্ট ডেট। আজকে লাস্ট ডেট। আমি স্বভাবগুলো চেঞ্জ করতে বলছি। হ্যাঁ, আমি সব স্টুডেন্টকে পড়াই না। সব স্টুডেন্টকে পড়াই না। যারা স্বভাব আক্কেল শিখতে পারবে, ভালো হইতে পারবে, তাদেরকে আমি পড়াই। ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু মেনটেন করবেন। ঠিক আছে? কখন কি করতে হয় এটাকে বলা হয় ম্যাচিউরিটি। ম্যাচিউরিটি মানে বোঝেন? ম্যাচিউরিটিটা খুব জরুরি। মানুষের লাইফে ম্যাচিউরিটি গেইন করা খুব জরুরি। ম্যাচিউরিটি মানে হচ্ছে কখন কি বলতে হয়, কখন কি করতে হয়, ঠিক আছে, কখন কি ভাবতে হয়, এই জিনিসটাই ম্যাচিউরিটি শো করে। হ্যাঁ, তো ম্যাচিউর যদি না হন তাহলে ইউনিভার্সিটিতে পা দিতে পারবেন না। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ইউনিভার্সিটিতে যাওয়ার প্রথম শর্ত হচ্ছে ম্যাচিউরিটি গেইন করা। তো ম্যাচিউরিটি গেইন করা শিখতে হবে সবাইকে। ঠিক আছে? তাহলে লেখার ভুল কি? লেখার ভুল মানে টাকার অঙ্কের ভুল। আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আসেন আপনাদের পরিপূরক ভুল। যেটা দেখি চোখে সেটাই মনে হয় যে পরিপূরক ভুল, তাই না? চোখে যেটা দেখি সেটাই মনে হয় কি? সেটাই মনে হয় আমাদের পরিপূরক ভুল, তাই না? পরিপূরক ভুলের কনসেপ্ট কি? একটি ভুল দ্বারা আরেকটি ভুল সংশোধন হয়ে যাবে। একটি ভুল দ্বারা আরেকটি ভুল সংশোধন হয়ে যাবে। সংশোধন হয়ে যায়। ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? পরিপূরক ভুল বলবো। ঠিক আছে? তাহলে একটি ভুল দ্বারা যদি আরেকটি ভুল কি হয়ে যায়? সংশোধন হয়ে যায়, তাহলে তাকে পরিপূরক ভুল বলবো। দেখেন, একটি ভুল দ্বারা আরেকটি ভুল কি হয়ে যাচ্ছে? সংশোধন হয়ে যাচ্ছে। তাহলে ভুল কয়টি বলেন তো? এখানে একটি ভুল, এখানে আরেকটি ভুল। তার মানে এখানে কয়টি ভুল হইলো টোটাল বলেন তো? দুটি ভুল হইলো, তাই না? তাহলে পরিপূরক ভুল মানে কি বলেন তো? একটি ভুল না দুইটি ভুল? পরিপূরক ভুল মানে দুটি ভুল হইতে হবে। কয়টি ভুল ভাইয়া? পরিপূরক ভুল মানে দুটি ভুল হয়। ঠিক আছে? পরিপূরক ভুলের সাথে কয়টি ভুল হয়? দুটি ভুল হয়। ঠিক আছে? তাহলে দেখি আমরা একটু পরিপূরক ভুলটা বোঝার ট্রাই করি। ওকে, দেখি। দেখেন, আপনার সাপোজ এইরকম একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে রেও মিল আপনি করছেন। ঠিক আছে? এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। ওকে, এখন আপনার ক্রয় হিসাবে ছিল আপনার 2000 টাকা, আপনি ভুল করে লিখেছেন 1000 টাকা। ঠিক আছে? ক্রয় হিসাবে ছিল কত টাকা রেওমিলে ক্রয় হিসাবে ছিল 2000 টাকা। ঠিক আছে? এটা একটা রেওমিল আপনাকে করতে দিয়েছে। নগদান হিসাবে আপনার ছিল 3000 টাকা। ওকে, আচ্ছা। আর এখানে আপনার মূলধন হিসাব ধরেন, এই মূলধন হিসাবে আছে 5000 টাকা। ঠিক আছে? মূলধন হিসাবে কত আছে? 5000 টাকা। তাহলে মূলধন কি হয় বলেন তো? আমরা জানি মূলধন ক্রেডিট দিকে বসে। তাহলে মূলধন ক্রেডিট দিকে আপনি বসান, মূলধনকে আপনি ক্রেডিট দিকে বসান। কত টাকা? 5000 টাকা। রাইট? ওকে, দেখেন, রেওমিলে আমরা কি জানি? রেওমিলে আমরা জানি ক্রয় কি হিসাব? ব্যয় হিসাব। ব্যয় কোন দিকে বসে? ডেবিট দিকে বসে। তাহলে এই যে দেখেন, ডেবিট দিকে ক্রয়কে বসাইছি, কিন্তু ক্রয় ছিল কত টাকা? ক্রয় ছিল 2000 টাকা। আমরা ভুলবশত লিখেছি কত টাকা? 1000 টাকা লিখেছি। এবার দেখেন, নগদান হিসাব আছে কত? 3000 টাকা। তো আমরা ভুলবশত নগদান হিসাবকে লিখেছি কত টাকা? 4000 টাকা লিখেছি। রাইট? এবার দেখেন, তাহলে আমাদের হয়ে গেল, রেওমিল করা হয়ে গেল। রেওমিলে 3টা হিসাব ছিল, 3টা হিসাব করে ফেললাম। যোগফল যদি করি, এখানে আসে 5000 টাকা, এখানেও আমাদের ক্রেডিট দিকে আসে কত? 5000 টাকা। দেখেন, রেওমিল কিন্তু মিলে গেছে না? রেওমিল কিন্তু মিলে গেছে। কিন্তু দেখেন এখানে ভুল হয়েছে কয়টা দেখেন তো? এখানে ক্রয় আমার লেখার কথা ছিল 2000, আমি কি করেছি? 1000 লিখেছি। তার মানে কি 1000 টাকা আমি কি লিখেছি? এখানে কম লিখেছি। আবার দেখেন, নগদান হিসাবে লেখার কথা ছিল 3000 টাকা, আমি ভুলবশত লিখেছি কত টাকা? 4000 টাকা। দ্যাট মিনস কি বলেন তো? 1000 টাকা বেশি লিখেছি। রাইট? 1000 টাকা বেশি লিখেছি, তাই না? তাহলে দেখেন ভুল কয়টা হইলো? এখানে কিন্তু দুটি ভুল হইলো, তাই না? এবং একটা জিনিস খেয়াল করেন, এই যে আমি যে দুইটা ভুল করেছি,
দুইটা ভুল করার পরেও রেওয়ামিল কি হয়ে গেছে, রেওয়ামিল মিলে গেছে। তাহলে এই ভুলের নাম হচ্ছে পরিপূরক ভুল। বুঝতে পেরেছেন ভাইয়া? এই যে দেখেন, একটি ভুল করেছি, এই ভুলটাকে আবার সংশোধন করে দিয়েছে কে, এই পাশে 1000 টাকা বেশি লিখে সংশোধন হয়ে গেছে। তাহলে এই ভুলটা এই ভুলের দ্বারা কি হয়ে গেছে, সংশোধন হয়ে গেছে। তাহলে এর নাম হবে পরিপূরক ভুল। আমি কি বোঝাতে পেরেছি? আমি কি বোঝাতে পেরেছি সবাইকে পরিপূরক ভুল জিনিসটা কি? পরিপূরক ভুল হচ্ছে কোনো এক পাশে টাকা কম বা বেশি লেখা, ঠিক আছে? অর্থাৎ এক পাশে টাকা কম লিখবো অথবা বেশি লিখবো, অপর পাশেও টাকা কম বা বেশি লেখার ফলে যে ভুলটা হয়, অর্থাৎ দুটি ভুল একসাথে সংগঠিত হবে এবং একটি দ্বারা আরেকটি সংশোধন হয়ে যাবে, তার নামই কি, পরিপূরক ভুল। আমরা কি সবাই বুঝতে পেরেছি ভাইয়া? আমরা কি সবাই বুঝতে পেরেছি এই জিনিসটা? সবাই একটু কমেন্ট করি তো, সবাই বুঝছে কিনা? সবাই আমরা একটু বলি তো, বুঝছি কিনা ভাইয়া? আচ্ছা, এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে পরিপূরক ভুল, ঠিক আছে? অর্থাৎ একটি হিসাবে টাকা কম লিখা এবং আরেকটি হিসাবে টাকা বেশি লিখা, তাই না? এর মধ্যে যে ভুলটা হয় সেটাই হচ্ছে কি, পরিপূরক ভুল। এবং একটি ভুল দ্বারা আরেকটি ভুল কি হয়ে যায়, সংশোধন হয়ে যায়, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে একটি ভুল দ্বারা আরেকটি ভুল সংশোধন হয়ে গেলে পরিপূরক ভুল। আচ্ছা, এবার আমি একটু কথা বলি আপনাদেরকে, হ্যাঁ, খুব জরুরি কথা, পড়াশোনার বাইরে একটা জরুরি কথা বলি, হ্যাঁ, একটা জরুরি কথা বলি। আচ্ছা, সেকেন্ড টাইম আপনাদের কোর্স ফি কত টাকা নিয়েছি? 1500 টাকা নিয়েছি, তাই না? যারা একবারে দিতে পারেননি তাদেরকে বলেছি দুইবারে টাকা দেন, বলেছি তো, তাই না? দুইবারে টাকা দেন, এই কথা কিন্তু বলেছি। এখন আমাকে একটু কষ্ট করে বলেন তো ভাই, আমাকে একটু কষ্ট করে বলেন তো, এই যে 1500 টাকা, এই 1500 টাকায় আমরা যে সার্ভিস দিচ্ছি, অলরেডি তো শুরু হয়েছে, একটা মাসও ক্লাস হয়নি। কখনো কি মনে হয়েছে যে খারাপ সার্ভিস দিচ্ছি বা লস হয়েছে 1500 টাকা? ইভেন আপনি ফার্স্ট টাইমে অনেক টাকা লস করেছেন, ওটার সাথে কম্পেয়ার করে বলেন। শুধু তাই না, আপনাদেরকে 8 মাসের মতো পড়াইতে হবে। কয় মাস? 8 মাস পড়াইতে হবে, হ্যাঁ, 8 মাস পড়াইতে হবে। আবার একটা বইও দিতে চেয়েছি, তাই না? বইয়ের কাজ অলরেডি প্রায় শেষের দিকে, পাঠানো শুরু হবে, নোটিশ দেব। তাহলে আবার একটা বইও দিতে চেয়েছি। দেখেন, এত কিছু যে করছি আপনাদের জন্য, তাহলে তারপরে আমাকে বলেন তো, এই 1500 টাকার কোর্স কি 2 জন মিলে, 3 জন মিলে, 4 জন মিলে, 5 জন মিলে কেনার কি কোনো দরকার আছে ভাইয়া? আমাকে একটু বলেন তো কষ্ট করে, আমাকে একটু কষ্ট করে বলেন তো ভাইয়া, আমাকে একটু কষ্ট করে বলেন। এত কিছু আপনাদের দিয়েছি, সেকেন্ড টাইমাররা পাননি। 1500 টাকা দিয়ে কমার্স ব্যতীত কোনো জায়গায় কোর্স করাই না। এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, এতগুলো টিচার, কয়জন টিচার ক্লাস নেয়? অনেকগুলো টিচার, 7 জন টিচার ক্লাস নিচ্ছে। সামনে আরো টিচার অ্যাড হবে আপনাদের, আরো টিচার অ্যাড হবে ইনশাল্লাহ, হ্যাঁ, সামনে আরো টিচার অ্যাড হবে, অ্যাকাউন্টিং এর টিচার বাড়বে, ইংলিশের টিচার বাড়বে, আরো টিচার আসবে সামনে। তো এতগুলো শিক্ষক ক্লাস নেয়, নেওয়ার পরে 2 জন, 3 জন, 4 জন, 5 জন মিলে টাকা দিয়ে একটা কোর্স কিনেছেন, কিনে ক্লাস করেন, বলেন তো? আমাকে একটু কষ্ট করে বলেন তো, এটা কোন নীতির মধ্যে পড়ে? এই চুরি করে আমি তাদেরকে চোর বলবো? হ্যাঁ, এই চুরি করে কি আপনি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন? এই চুরি করে যদি আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েনও, আপনার থেকে দেশ জাতি কি শিক্ষা নিবে বলেন? এই চুরি করে পড়লেন, আপনি বিসিএস ক্যাডার হইলেন, হ্যাঁ, এই বিসিএস ক্যাডার হয়ে তখন কি আপনি আরো বড় চোর হবেন না বলেন তো? আরো তো বড় চোর হবেন নাকি? আপনি যখন চাকরি করবেন তখন এই যে 1500 টাকা লোভ আপনি সামলাইতে পারছেন না, তখন যে আপনি 15,000 কোটি টাকা আপনার দ্বারা কি লুটপাট হবে না বলেন তো? চোর কিন্তু এইভাবেই তৈরি হয়। দেখেন, ওই যে রিক্সা চালাই, রিক্সাওয়ালারা 10 টাকার ভাড়া যদি 20 টাকা চাই, আমরা গালিগালাজ করি রিক্সাওয়ালাকে। দেখেন, 10 টাকার ভাড়া 20 টাকা চাইছে, খুব গালিগালাজ করি ভাই। কিন্তু ভাই একটা জিনিস চিন্তা করেন, এই লোকটা কিন্তু রিক্সা চালায় 10 টাকা দাবি করছে আপনার থেকে বেশি, কিন্তু একটা দেশকে চুরি করে কারা? এই যে সচিব, মন্ত্রী, এমপি, এরাই তো চোর নাকি? এরাই তো চোর, বিসিএস ক্যাডার চোর, তাই তো? যারা বড় বড় চাকরি করছে এরাই তো চোর, যারা বিদ্যুৎ অফিসে চাকরি করছে এরা তো চোর নাকি? যারা ট্যাক্স অফিসে চাকরি করছে, বড় বড় অফিসার স্যার, তো তারাই তারাই তো চোর। তো তারা যে চোর হচ্ছে, তো তারা তো শিক্ষিত, রাইট? তারা তো শিক্ষিত, তাহলে তারা হচ্ছে এই আপনাদের মতো শিক্ষিত এরকম। আমাকে বলেন, এটা কোন ধরনের জিনিসের মধ্যে যায় ভাই, বলেন তো? তাহলে আমাকে একটু কথাটা বলেন, আপনি যে এই যে যে আপনি চুরি করে যে কোর্সটা করছেন ভাই, এর করে কি আপনি কি শিক্ষকের দোয়া পাবেন? আপনি জীবনেও শিক্ষকের দোয়া পাবেন না ভাই। আপনার দ্বারা দেশ জাতীয় ধ্বংস হবে আপনার দ্বারা। আমার কাছে অলরেডি অনেকগুলো রিপোর্ট আমি ধরেছি, অলরেডি অনেকগুলো রিপোর্ট ধরেছি। আপনারা ইভেন এমনও পেয়েছি 300 টাকা করে দিয়েছেন, দিয়ে 5 জন মিলে আপনারা 1500 টাকার কোর্স কিনে একটা আইডি দিয়ে 1500 টাকা দিয়ে ক্লাস করছেন। ভাই, এটা কোন ধরনের ফাজলামি আমাকে একটু বলবেন? একটু কষ্ট করে বলেন তো ভাই, আমাকে একটু কষ্ট করে বলেন, আমাকে একটু কষ্ট করে বলেন। আমরা যে এত কষ্ট করে ক্লাস নিই মাত্র 1500 টাকায়,
আপনারা 300 টাকা করে 5 জন দিয়েছেন, 750 টাকা করে 2 জন দিয়েছেন, ঠিক আছে, 3 জন মিলে আপনারা দিয়েছেন 500 টাকা করে, দিয়ে 1500 টাকার ক্লাস একটা কোর্স কিনে আপনারা ক্লাস করছেন। তাহলে এই যে জিনিসটা একটা বলেন, আমাকে বলেন তো ভাইয়া, তাহলে এই যে জিনিসটা আমাকে বলেন, এটা কোন নীতির মধ্যে পড়ে? আপনারা একটু আমাকে কষ্ট করে বলেন ভাই, এটা কি আসলে উচিত? আমি সবাইকে রিকোয়েস্ট করব ভাই, বুঝছেন, দুনিয়াতে যদি আপনি নিজে যদি সৎ না হইতে পারেন কোনোদিন শান্তি পাবেন না, বুঝছেন। আপনি মনে করছেন আমি খুব বাহাদুরি করছি, না। জীবনে যদি নিজে যদি সৎ না হইতে পারেন আপনি কোনোদিন ভালো করতে পারবেন না, জীবনে কোনোদিন ভালো করতে পারবেন না। অনেক টাকা কামাবেন কিন্তু চোখে ঘুম থাকবে না, কারণ আপনি কোনোদিন না কোনোদিন ঠকাইছেন। এতগুলো টিচার ক্লাস নিচ্ছে, 7 জন টিচার, মানে এখানে শিক্ষক আপনাদের ক্লাস নেয়, তো 7 জন টিচারের তো যে ইনকাম হয় এখান থেকে, এর সাথে তো তার ফ্যামিলি তো রিলেটেড কানেক্টেড নাকি? তার ফ্যামিলিতে অনেকগুলো মানুষ আছে, আছে না? আপনারা শিক্ষকের দোয়া পান মানে অনেকজনের দোয়া পান, ঠিক আছে। 7 জন টিচার ক্লাস নিচ্ছে মানে 7 জন টিচারের সাথে যাদের ফ্যামিলি কানেক্টেড, তাই তো, যেখান থেকে ইনকামটা হয় ফ্যামিলি তো কানেক্টেড নাকি, ফ্যামিলিকে সাপোর্ট দিই আমরা, তো এই ফ্যামিলির মানুষের গুলোরও তো দোয়া পান আপনারা। আর যখন এইভাবে চুরি করছেন আপনারা, দ্যাট মিনস জীবনে আপনারা দোয়া পাবেন না, বরঞ্চ এই ফ্যামিলির মানুষগুলোরও দোয়া পাবেন না আপনারা। এতগুলো মানুষের সাথে আপনারা প্রতারণা করছেন ভাই, এতগুলো মানুষের সাথে আপনারা প্রতারণা করছেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? এতগুলো মানুষের সাথে প্রতারণা করছেন এটা, হ্যাঁ। তো এগুলো ভাই আশা করি না। আপনারা বলেন 1500 টাকার কমে কোনোভাবেই সম্ভব না আসলে, আপনারা অনেক বলেন। আমি কি বলি, আমি অনেকজনকে বলেছি আপনি ভাই 2 বারে টাকা দেন, এই মাসে একটা টাকা দেন, আরেক মাসে একটা টাকা দেন, দিয়ে ভর্তি হন, ঠিক আছে। এই যে আমার একটা স্টুডেন্ট জাহাঙ্গীরনগরে পড়ছে, ও হচ্ছে সাস্টে 8ম হয়েছে, সব জায়গায় ঢাবি বাদে সব জায়গায় চান্স পেয়েছে, সাস্টে 8ম হয়েছে, এখন জাহাঙ্গীরনগরে ভর্তি হয়েছে, এখানে 90তম সম্ভবত হয়েছে, সব জায়গায়। আমি কিছুদিন আগে শেয়ার দিয়েছিলাম, ওর স্টোরিটা পড়েন, ওর স্টোরিটা পড়েন, আমি কিছুদিন আগে শেয়ার দিয়েছি। ওর সাথে খুব ভালো সম্পর্ক, এইচএসসি থেকে আছে, কিন্তু কোনোদিন বলেনি টাকার সমস্যা। ওই ছেলে কি করেছে, ইজি বাইক চালাইছে, ইজি রিক্সাগুলো আছে না, ইজি বাইক, ওই যে ব্যাটারি চালিত রিক্সা চালাইছে, ফুডপান্ডাতে কাজ করেছে, তারপর আরো কি কি করেছে, টিউশনই করাইছে, করায়ে টাকা ম্যানেজ করেছে, করে কিন্তু ঠিকই কোর্স ফি দিয়ে সে কিন্তু কোর্স করেছে, কিন্তু কোনোদিন কিন্তু সে আমাকে একদিনও বলেনি যে স্যার আমার টাকার সমস্যা, একটু কোর্স ফি কমাই দেন, ঠিক আছে, বলেনি। তো এইরকম হওয়ার ট্রাই করেন, নাহলে লাভ নাই ভাই, বুঝছেন, লাভ নাই। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখেন ভাই, বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো একটু মাথায় রাখেন, নাহলে এগুলো আসলে কাদেরকে পড়াচ্ছি আর কি শিক্ষা দিচ্ছি বলেন। যারা এই ধরনের 2 নম্বরীর সাথে যুক্ত আছেন, দ্রুত নিজের ইচ্ছায় কথা বলে এগুলো ঠিক করে নেবেন, নাহলে জীবনে দোয়া পাবেন না, জীবন ধ্বংস হয়ে যাবে ভাই, বুঝতে পেরেছেন? এগুলো জীবন ধ্বংস হয়ে যাবে। পরে যাই আমরা, তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে, প্রথমে শিখেছি নীতিগত ভুল, রাইট? নীতিগত ভুল শিখেছি আমরা, ওকে। সেকেন্ড টাইম ব্যাচে এত ডিটেল থেকে কেউ পড়াবে না আপনাকে, কেউ পড়াবে না, কিন্তু সেকেন্ড টাইম ব্যাচে আমি চাচ্ছি বা আমরা চাচ্ছি আপনার যাতে একটা পয়েন্টও মিসিং না যায়, একটা পয়েন্টও যাতে মিসিং না যায়, কারণ আপনার হাতে সুযোগ একটাই, আপনার হাতে যখন সুযোগ একটাই থাকবে, অ্যাকচুয়াল পরিমাণ ছাড় দিয়ে যাওয়া যাবে না, সেই কারণে পড়াচ্ছি এত ডিটেল থেকে। আমরা নীতিগত ভুল শিখলাম, আমরা সবেমাত্র পরিপূরক ভুলের জিনিসটা শিখলাম। আমরা শিখেছি কি, আমরা শিখেছি লেখার ভুল, আমরা শিখেছি কি, আমরা শিখেছি বেদাখিলার ভুল, তাই না? আমাদের আর একটা ভুল শেখা বাকি আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে ভাইয়া বাদ পড়া ভুল। কি ভুল? বাদ পড়া ভুল। এই বাদ পড়া ভুলটা খুব সহজ, কোনো লেনদেন হিসাবভুক্ত না হওয়া। কি বলেছি? কোনো লেনদেন হিসাবভুক্ত না হওয়া, কোনো লেনদেন হিসাবভুক্ত না হওয়া, কোনো লেনদেন হিসাবভুক্ত না হওয়া। কোনো লেনদেন যদি হিসাবভুক্ত না হয় তখন তাকে আমরা বাদ পড়া ভুল বলি। যেমন পণ্য ক্রয় করেছি 10,000 টাকা, এটাকে ভুল করে আমরা জাবেদাই দিইনি, এটা হচ্ছে বাদ পড়া ভুল, ঠিক আছে? বোঝা গেছে ভাইয়া? তাহলে কি বলেছি? বাদ পড়া ভুল কোনো লেনদেন হিসাবভুক্ত না হওয়া, কোনো লেনদেন হিসাবভুক্ত না হওয়া, এটাকে আমরা বলছি বাদ পড়া ভুল। বাদ পড়া ভুল মানে কি? যেমন পণ্য ক্রয় 10,000 টাকা, এটাকে আমি জাবেদাই করিনি, তো জাবেদা যদি না করি তাহলে সেটা তো অবশ্যই রেওয়ামিলে আসার প্রশ্নই আসে না, এটাই হচ্ছে বাদ পড়া ভুল। তাহলে সকল ভুলগুলোর উদাহরণ কি আমরা বুঝতে পেরেছি? সকল ভুলগুলোর উদাহরণ কি আমরা সকলে বুঝতে পেরেছি? একটু কমেন্টে বলি তো ভাইয়া, সকল ভুলগুলো কি আমরা ক্লিয়ার হয়েছে কিনা? সকল ভুলগুলো কি আমরা ক্লিয়ার হয়েছে ভাইয়া? একটু কষ্ট করে বলি তো ভাইয়া, সকল ভুলগুলো আমরা ক্লিয়ার হয়েছে কিনা বলেন। সকল ভুলগুলো সম্পর্কে আমরা অবগত? একটু ক্লিয়ার করে বলি আমরা যে সকল ভুলগুলো সম্পর্কে আমরা অবগত কিনা, বলি।
আচ্ছা দেখেন, এখন আমাদের এখান থেকে কিছু পরীক্ষায় প্রশ্ন আসে। দেখেন পরীক্ষায় আমাদের কিছু প্রশ্ন আসে, আমরা একটু ভালো করে এই প্রশ্নগুলো বোঝার ট্রাই করি, ঠিক আছে? আরেকবার রিপিট করেন, রেকর্ড দেখবেন। আরেকবার রিপিট করলে এতক্ষণ ক্লাস নিলাম কি লাভ হইলো? রেকর্ড আছে, ক্লাস দেখবেন, 14 বার ক্লাস দেখবেন, ঠিক আছে? এখন দেখি আমরা, আরেকবার রিপিট করা যায়? তাহলে এতক্ষণ ক্লাস নিলাম, এটাতে কি লাভ হইলো ভাই? দেখেন, নিচের কোনটি রেওয়ামিল মিলকরণে প্রভাব ফেলে? দেখেন রেওয়ামিলে মিলকরণে প্রভাব ফেলে, প্রশ্নের অর্থ বুঝতে হবে। রেওয়ামিলে মিলকরণের প্রভাব ফেলে মানে রেওয়ামিল মিলবে না। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে রেওয়ামিল মিলবে না। এটার অর্থ হচ্ছে কি? রেওয়ামিল মিলবে না। প্রভাব ফেলে এই কথাটার অর্থ রেওয়ামিল মিলবে না। তাহলে আমরা একটু দেখি, করিম অ্যান্ড সন্স থেকে ক্রয়কৃত 440 টাকার পরিবর্তে উভয় হিসাবে 404 টাকা লিখেছি। দেখেন উভয় হিসাব, হিসাব কয়টা? দুইটা না? তাহলে আমরা যদি একটা রেওয়ামিল করি, রেওয়ামিলে দুইটা হিসাব বসে। উভয় হিসাব মানে কি? দুইটা হিসাবে লিখেছি কত? 404 টাকা। এখানেও 404 লিখেছি, এখানেও 404 লিখেছি। দেখেন তো রেওয়ামিল মিলেছে না? রেওয়ামিল মিলেছে, কিন্তু আমার উত্তরে কি চেয়েছে? যে রেওয়ামিল মিলবে না কোনটির ফলে সেটা চেয়েছে। তাহলে এটা উত্তর হবে না। এখন আমাকে একটু কষ্ট করে বলেন, লিখতে হয়তো 440 টাকা, লিখেছি আমি 404 টাকা, এই ভুলের নাম কি? কে বলতে পারে দেখি? এই ভুলের নাম কি ভাইয়া? কে বলতে পারে দেখি তো ভাইয়া? এই ভুলের নাম কি? এই ভুলের নাম কি সেটা বলেন। আগে আমি উত্তর জানতে চাইনি, হ্যাঁ আমি উত্তর জানতে চাইনি। প্রশ্ন বুঝেন, ভালো করে প্রশ্ন বুঝেন। হ্যাঁ উত্তর সবাই পারবেন আমি জানি, কিন্তু পরীক্ষার হলে পারবেন না। এই ভুলটার নাম কি আমাকে বলেন। ক নম্বরে যে ভুলটা হয়েছে, লিখতে হয়তো 440, লিখেছি কত? 404, উভয় হিসাবে 404 লিখেছি। এই ভুলের নাম কি ভাইয়া বলেন তো? এই ভুলের নাম কি? দেখেন টাকার অঙ্কে ভুল করেছি না? তাহলে টাকার অঙ্কের ভুল হলে এই ভুলের নাম কি? এই ভুলের নাম হচ্ছে লেখার ভুল, রাইট? আমরা কি জানি? লেখার ভুলের ফলে রেওয়ামিল মিলে যায়, কিন্তু প্রভাব ফেলে কথাটার অর্থ কি? মিলবে না। মিলবে না কোনটি সেটা জানতে চেয়েছে, তাই না? তাহলে এটা উত্তর হবে না। ওকে, রাইট, লেখার ভুল। পেট্রোল খরচ মোটর গাড়ি হিসাবে দেখানো হয়েছে, সমস্যা তো নাই। পেট্রোল খরচ, পেট্রোল খরচ কোন দিকে বসে? ডেবিট দিকে বসে। মোটর গাড়ি হিসাবে দেখানো হয়েছে, মোটর গাড়ি কি সম্পদ না? এটাও আমি ডেবিটে বসাইছি, তাহলে কি কোনো প্রবলেম আছে? এই ভুলের নাম কি বলেন? পেট্রোল খরচ একটি কি হিসাব? পেট্রোল খরচ একটি ব্যয় হিসাব। মোটর গাড়ি কি হিসাব? সম্পদ হিসাব। তাহলে দেখেন ব্যয়কে আমরা দেখাইছি কোন হিসাবে? সম্পদ হিসাবে দেখাইছি, তাই না? তাহলে এই ভুলের নাম কি? এই ভুলের নাম হচ্ছে নীতিগত ভুল। কি ভুল? নীতিগত ভুল। আমরা কি জানি? নীতিগত ভুলের ফলে রেওয়ামিল মিলে যায়, তাহলে এটা উত্তর হবে না। তাহের অ্যান্ড সন্সের কাছ থেকে 250 টাকার পণ্য বিক্রি সম্পূর্ণ হিসাব হতে বাদ পড়েছে। এই যে হিসাব হতে বাদ পড়া মানে কি? এটি কি ভুল? এটি হচ্ছে বাদ পড়া ভুল। আমরা কি জানি? বাদ পড়া ভুলের ফলেও রেওয়ামিল মিলে যায়, তাহলে এটা উত্তর হবে না। বিদ্যুৎ খরচ 500 টাকা শুধু নগদান বইতে লেখা হয়েছে। নগদান বই মানে কি? এখানে শুধুমাত্র আমরা বিদ্যুৎ খরচ করলে দুটি হিসাবে লিখতে হয়, একটা ডেবিট একটা ক্রেডিট। আপনি শুধুমাত্র নগদান বইতে লিখেছেন, তার মানে কি নগদ ক্রেডিট হয়, আপনি শুধু ক্রেডিটে লিখেছেন, ডেবিটে লিখেননি। তাহলে ডেবিট দিকে 0 টাকা আর নগদানের দিকে 500 টাকা। দেখেন তো রেওয়ামিল মিলেছে? একদিকে 0 টাকা হয়েছে, একদিকে 500 টাকা হয়েছে। রেওয়ামিল মিললো? রেওয়ামিল মিললো না। তাহলে উত্তর হবে কত? উত্তর হবে ঘ নম্বরটা। উত্তর হবে কয় নম্বরটা? উত্তর হবে ঘ নম্বরটা। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? আমি কি বোঝাতে পেরেছি? দেখেন বিদ্যুৎ খরচ, দেখেন বিদ্যুৎ খরচের জাবেদা কি হয়? বিদ্যুৎ খরচের জাবেদা হয় বিদ্যুৎ খরচ ডেবিট, তাই না? বিদ্যুৎ খরচ ডেবিট কত টাকা? 500 টাকা। আর নগদান কি বলেন তো? নগদান হচ্ছে ক্রেডিট, কত টাকা? 500 টাকা। এটা তো হবে নাকি? এখন আমরা যদি জাবেদা করি, এই যে বিদ্যুৎ খরচের ডেবিট দিকে বসাবো কত? 500, আর নগদান হিসাব ক্রেডিট দিকে বসাবো কত? 500, রাইট? তাহলে দেখেন রেওয়ামিল মিলেছে। কিন্তু বলেছে বিদ্যুৎ খরচ 500 টাকা শুধু নগদান বইতে লেখা হয়েছে, তার মানে শুধু এই যে নগদানে লিখেছি, বিদ্যুতে লিখিনি। তাহলে বিদ্যুতে লিখিনি মানে এই পাশে 0, নগদানে লিখেছি মানে এই পাশে 500, তাহলে এক পাশে 0 এক পাশে 500। রেওয়ামিল মিলেছে? উত্তর রেওয়ামিল মিলেনি। এটাই জানতে চাচ্ছে, প্রভাব ফেলেনি ফেলবে মানে কি? রেওয়ামিল মিলবে না। রেওয়ামিল মিলবে না। বোঝাতে পেরেছি ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, পরে যাই আমরা। এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে। দেখেন আবার এসেছে কি, এই ভুলের কোনটির জন্য রেওয়ামিল মিলবে না? আবার জানতে চেয়েছে রেওয়ামিল মিলবে না। তাহলে পড়ি, কর্মচারীকে প্রদত্ত বেতন 15,000 টাকা, বেতন হিসাবে ডেবিট করা হয়েছে 10,000 টাকা। দেখেন
আপনি বেতন প্রদান করেছেন কত? 15,000 টাকা, কিন্তু কি হিসাব? বেতন হিসাবে ডেবিট করেছেন। আরে ভাই, জাবেদা করলে কি হয় বলেন তো? জাবেদা করলে হয় বেতন ডেবিট, তাই না? আর নগদান কি বলেন তো? নগদান হচ্ছে ক্রেডিট। এখন বলেছে বেতন হিসাবে 15,000 না লিখে আপনি লিখেছেন 10,000 টাকা। দেখেন, বেতন হিসাবে 10,000 লিখেছেন, নগদান হিসাব কত লিখবে? 15,000 টাকা লিখবে না? এখন আমরা যদি রেওয়ামিল করি তাহলে দেখেন তো, বেতন ডেবিট 10,000 আর নগদান হচ্ছে 15,000, রেওয়ামিল কি মিলেছে? উত্তর হচ্ছে রেওয়ামিল মিলেনি। তাহলে এই যে উত্তর হবে ক নম্বর। এটার ফলে রেওয়ামিল কি হবে না? মিলবে না। দেনাদারের কাছ থেকে প্রাপ্ত 10,000 টাকা খতিয়ানভুক্ত হয়নি। আমরা জানি খতিয়ান থেকে রেওয়ামিল প্রস্তুত করি, তাহলে খতিয়ানে যদি অন্তর্ভুক্ত না হয় এটা কি রেওয়ামিলে আসবে? রেওয়ামিলে আসবে না। আর রেওয়ামিলে যদি না আসে তাহলে অবশ্যই তো এটা রেওয়ামিলে কি হবে না বলেন তো? এটা রেওয়ামিলে কোনো প্রভাবই ফেলবে না। তাহলে মিলা না মিলার এখানে প্রশ্নই আসে না। মারুফকে প্রদত্ত 5,000 টাকা মাসুদের হিসাবে লিখেছি। মারুফও একজন মানুষ, মাসুদও একজন মানুষ, তাই না ভাইয়া? মারুফও একজন মানুষ, মাসুদও একজন মানুষ। তাহলে এক মানুষের হিসাবে না লিখে আরেকজন মানুষের হিসাবে লিখেছি। এই ভুলের নাম কি? এই ভুলের নাম হচ্ছে বেদাখিলার ভুল। কিসের ভুল? বেদাখিলার ভুল। আমরা জানি বেদাখিলার ভুল হলে রেওয়ামিল মিলে যায়। সেবা প্রদান এত টাকা জাবেদাভুক্ত হয়নি। জাবেদাভুক্ত না হওয়া মানে কি? জাবেদাভুক্ত না হওয়া মানে বাদ পড়া ভুল। আমরা জানি বাদ পড়া ভুলের ফলে রেওয়ামিল কি হয়? রেওয়ামিল মিলে যায়। তার মানে এটা উত্তর হবে না। তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে ক নম্বর। আমরা কি বুঝছি সবাই? আমরা কি সবাই বুঝছি? একতরফা ভুলটি বোঝাননি আজকে ভাইরে, এত এক্সাইটেড হইন না। হ্যাঁ, একটা কথা মাথায় রাখেন, এত এক্সাইটেড হইন না, ঠিক আছে? একতরফা ভুল কোথায় বোঝাতে হয় সেটা তো আমি জানি, তাই না? একতরফা ভুল বোঝাবো যখন আপনাকে ভুল সংশোধন করাবো, ঠিক আছে? এত এক্সাইটেড হইন না। হ্যাঁ, এত এক্সাইটেড হইলে প্রবলেম। এত এক্সাইটেড হওয়া যাবে না, বোঝা গেছে? আখি আক্তার, এত এক্সাইটেড হওয়া যাবে না স্যার, ঠিক আছে? এত এক্সাইটেড হইলে প্রবলেম। হ্যাঁ, এই যে দেখেন কোথায় পড়াবো, এই যে দেখেন এক পক্ষের ভুল দুই পক্ষের ভুল কই পড়াবো দেখেন, আছে? এই যে আছে না, এক পক্ষের ভুল একতরফা ভুল, দুই পক্ষের ভুল দুই তরফা ভুল, আছে তো নাকি? এত এক্সাইটেড হয়ে না কি একটা, ঠিক আছে? আস্তে আস্তে পড়ি আমরা, অনেক সময় আছে। হ্যাঁ, আচ্ছা, পরে যাই আমরা। দেখেন দেখেন এটা আমরা একটু পড়ি। হ্যাঁ, এটা আমরা একটু পড়ি, দেখি। 2 নাম্বারটা আরেকটু বললে ভালো হইতো। 2 নাম্বারটা বলছে রেওয়ামিল মিলবে না। মিলবে না। দেখেন, বেতন প্রদান করেছেন 15,000 টাকা। বেতন প্রদান করতে হবে 15,000 টাকা, কিন্তু বেতন হিসাবে ডেবিট করেছেন আপনি 10,000 টাকা। হিসাবে তো দুই দিকে 15,000 টাকা হওয়ার কথা নাকি? এদিকেও 15,000 হওয়ার কথা, এই দিকেও 15,000 হওয়ার কথা, তাই না? এমন হওয়ার কথা। কিন্তু আপনি কি করেছেন বলেন তো? আপনি যেটা করেছেন, আপনি শুধুমাত্র বেতন হিসাবে ডেবিট করেছেন 10,000। তাহলে এই যে এটা ডেবিট দিক, ডেবিট তো বাম পাশে হয়, তাই না? এ বাম পাশে আপনি লিখেছেন কত? 10,000 লিখেছেন। তাহলে দেখেন তো রেওয়ামিল কি মিলেছে? এক পাশে 10 এক পাশে 15, রেওয়ামিল কি মিলেছে? মিলেনি। তো এটাই বলছে মিলবে না কোনটির ফলে? তাহলে মিলবে না এই যে এটার ফলে। ক নম্বর উত্তর। বুঝতে পেরেছেন বাবু? বাবু বুঝতে পেরেছেন আপনি? বলেন বাবু, বুঝছেন? বলেন। এটাই ছিল আমাদের সেই প্রশ্ন। ওকে, আচ্ছা, পরে যাই। এই জায়গাটা আমরা একটু দেখি। হ্যাঁ, দেখেন, হিসাবের প্রাথমিক বই থেকে খতিয়ানে স্থানান্তরের সময় যে ভুল হয় তাকে আমরা কি ভুল বলবো? স্থানান্তরের সময় যে ভুল হয় তার নাম স্থানান্তরের ভুল। কিসের ভুল? স্থানান্তরের ভুল, ঠিক আছে? স্থানান্তরের ভুল। এখন আপনাদেরকে যখন আমি ভুলগুলো পড়াই তখন আমাকে একটু কষ্ট করে বলেন তো, আমরা কি একটা ভুল পড়েছিলাম যে খতিয়ান ভুক্তির ভুল বা স্থানান্তরের ভুল? মনে পড়ে? যারা নোট করেছেন তারা একটু আমাকে বলেন তো, খতিয়ান ভুক্তির ভুল বা স্থানান্তরের ভুল নামে কোন ভুলকে আমরা পড়েছিলাম? কে বলতে পারে? 2 খ বাদ পড়া ভুল হবে কিনা সেটা তো বলে দিয়েছি। লিপিবদ্ধ না হইলেই সেটা বাদ পড়া ভুল। বোঝা গেছে? জাবেদা খতিয়ানে লিপিবদ্ধ না হলে বাদ পড়া ভুল। বলেন, আমাকে একটু বলেন। হ্যাঁ, পিডিএফ তো প্রতি ক্লাসের শেষে দিয়ে দেওয়া হয়। খতিয়ানভুক্তির ভুল বা স্থানান্তরের ভুল কি আমরা পড়েছিলাম? বলেন তো, এই ভুলগুলোর মধ্যে কোন ভুলের নাম হচ্ছে স্থানান্তরের ভুল বা খতিয়ানভুক্তির ভুল? কে বলতে পারে ভাইয়া? একটু আমাকে কষ্ট করে বলেন তো, আমরা এটা পড়েছিলাম কিনা? কার মনে আছে আমি দেখতে চাই। প্রাথমিক বই মানে হচ্ছে জাবেদা। তাহলে জাবেদা বই থেকে
খতিয়ানে স্থানান্তরের সময় যে ভুল হয় তাকে আমরা বলি খতিয়ান ভুক্তির ভুল বা স্থানান্তরের ভুল। কোন ভুলের নাম ছিল বলেন তো খতিয়ান ভুক্তির ভুল বা স্থানান্তরের ভুল? কে বলতে পারে? নোট যারা করেছে তারা বলতে পারবে। এই যে নুসরাত লাবণী বলছে বেদাখিলার ভুল, ভেরি গুড। সাইফুর রহমান সাইফ বলছে বেদাখিলার ভুল, নীলা বলছে বেদাখিলার ভুল, ভেরি গুড। তাহলে এই যে স্থানান্তরের ভুলের নাম কি হবে? বেদাখিলার ভুল। দেখছেন তো আপনার বন্ধু বান্ধব পড়ে যাবে বেদাখিলার ভুল, তাই না? তো বেদাখিলার ভুলের নাম যে খতিয়ান ভুক্তির ভুল বা স্থানান্তরের ভুল, এটা অনেকে জানবে না, তার কারণে এই প্রশ্নটা অনেকে পারবে না। বুঝতে পেরেছেন সবাই? ওকে, ভেরি গুড। একজন বলছে ক নাম্বার, সে ক্লাসের কিছুই বোঝেনি যে ক বলছে। এনাম, এনাম কে? এনাম হচ্ছে একজন ব্যক্তি, তাই না? তাহলে এনামের কাছ থেকে 15 টাকা হারুনের হিসাবে লিখেছি। হারুনও কে? হারুনও একজন ব্যক্তি, তাই না? তাহলে দেখেন একজন ব্যক্তি, এটাও একটি ব্যক্তি, তাই না? তাহলে এই ভুলটা কিসের মাঝে হয়েছে বলেন তো? সমজাতীয় না? সমজাতীয় জিনিসের মাঝে ভুল হয়েছে না? তাহলে সমজাতীয় জিনিসের মাঝে যদি ভুল হয়ে থাকে সেই ভুলের নাম কি? কে বলতে পারে দেখি তো? সেই ভুলের নাম কি? কে বলতে পারে? সমজাতীয় জিনিসের মধ্যে যদি ভুল হয় তাহলে সেই ভুলের নাম কি? কে বলতে পারে বলেন আমাকে? সমজাতীয়, এনামও একজন ব্যক্তি মানুষের নাম, হারুনও একজন ব্যক্তি মানুষের নাম। তাহলে মানুষে মানুষে নামের মধ্যে যে ভুল হয় সে ভুলের নাম কি? কে বলতে পারে? সে ভুলের নাম বেদাখিলার ভুল, তাই না? সে ভুলের নাম কি? বেদাখিলার ভুল। আর সমজাতীয় যদি না হয় তখন তার নাম হবে নীতিগত ভুল। তাহলে অপশনে কি বেদাখিলা আছে? নাই। তাহলে বেদাখিলার আরেক নাম কি? বেদাখিলার আরেক নাম হচ্ছে খতিয়ান ভুক্তির ভুল, তাই না ভাইয়া? বেদাখিলার আরেকটার নাম কি? খতিয়ান ভুক্তির ভুল। ভেরি গুড, বুঝছেন সবাই? সবাই বুঝছেন? এই জিনিসগুলো বারবার আসে, হ্যাঁ, পরীক্ষায় বারবার আসে এই জিনিসগুলো। পরে যাই। রবিন, দেখেন রবিনের কাছ থেকে প্রাপ্ত পিটারের হিসাবে লিখেছি। পিটারকে? ব্যক্তি, তাই না? রবিনকে? এই এও হচ্ছে ব্যক্তি, রাইট? তাহলে দেখেন তো ব্যক্তি ব্যক্তি ভুল হয়েছে না? সমজাতীয় না? তাহলে সমজাতীয় হইলে বেদাখিলা বা খতিয়ানভুক্ত। সমজাতীয় হইলে বেদাখিলা বা খতিয়ানভুক্তির ভুল। একই প্রশ্ন দেখছেন আসছে আবার। এখানে প্রশ্ন করেছে কোনটি সারসংক্ষেপ প্রক্রিয়া? সংক্ষিপ্তকরণ কাকে বলা হয় বলেন তো? রেয়ামিল থেকে, খতিয়ান থেকে রেয়ামিল তৈরির কাজকে কি বলা হয়? সংক্ষিপ্তকরণ। তাহলে রেয়ামিল প্রস্তুতকে আমরা কি বলবো? সংক্ষিপ্তকরণ বলবো, তাই না? তাহলে সংক্ষিপ্তকরণ কিসের কাজ? সংক্ষিপ্তকরণ রেয়ামিল প্রস্তুতকরণকে আমরা বলবো সংক্ষিপ্তকরণ করা। ওকে, আচ্ছা। তারপরে আমি দেখি এই যে এই প্রশ্নটা আমরা একটু দেখি, বোঝার ট্রাই করি। একজন আসবাবপত্র ব্যবসায়ী, একজন আসবাবপত্র ব্যবসায়ী আসবাবপত্র ক্রয় মাল ক্রয় হিসাবে ডেবিট করেছে, এটি কোন ধরনের ভুল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখেন একজন আসবাবপত্র ব্যবসায়ী আসবাবপত্র ক্রয় করেছে। ভাইয়া বলেন তো একজন আসবাবপত্র ব্যবসায়ী যদি আসবাবপত্র ক্রয় করে তাহলে এই আসবাবপত্রটা তার কাছে কি পণ্য না সম্পদ? আমাকে বলেন তো এই আসবাবপত্রটা তার কাছে পণ্য হবে না সম্পদ হবে? আমাকে বলেন, আমাকে একটু কষ্ট করে বলেন। একজন আসবাবপত্র ব্যবসায়ী আসবাবপত্র কিনেছে, তাহলে এই আসবাবপত্রটা কি তার কাছে সম্পদ হবে না পণ্য হবে? কে বলতে পারে দেখি তো ভাইয়া, বলেন। একজন আসবাবপত্র ব্যবসায়ী আসবাবপত্র কিনছে, তাহলে এই আসবাবপত্রটা তার কাছে পণ্য হবে না সম্পদ হবে ভাইয়া? কে বলতে পারে? এই আসবাবপত্রটা তার কাছে কি হবে? পণ্য হবে। তাহলে পণ্য যদি সে কিনে তাহলে সে কি করবে? ক্রয় হিসাবে লিখবে না? পণ্য কিনলে কোন হিসাবে লিখতে হয়? ক্রয় হিসাবে লিখতে হয়। তো এই লোকটা মাল ক্রয় হিসাবে লিখেছে, তাহলে কি এটি কোনো ভুল হয়েছে? এটি কোনো ভুল হয়নি। এটি কোনো কি হয়নি? ভুল হয়নি। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? বলেন তো একজন আসবাবপত্র ব্যবসায়ী যখন আসবাবপত্র কিনবে তাহলে আসবাবপত্রটা তার কাছে পণ্য, কারণ একজন আসবাবপত্র ব্যবসায়ী আসবাবপত্র কিনে কেন? বিক্রি করার জন্য। আমরা জানি যেটা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় তাকে আমরা বলি পণ্য, আর যেটি ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হয় সেটি হচ্ছে সম্পদ। তো একজন আসবাবপত্র ব্যবসায়ী তো নিশ্চয়ই আসবাবপত্র ব্যবহারের উদ্দেশ্যে কিনবে না, সে বিক্রয়ের উদ্দেশ্যে কিনবে। দ্যাট মিনস তার কাছে আসবাবপত্রটা হচ্ছে একটি পণ্য। আর আমরা কি জানি পণ্য ক্রয় করলে ক্রয় হিসাবে লিখতে হয়, তাই না? আর যদি আমরা সম্পদ কিনি তাহলে সেই সম্পদের নামে লিখতে হয়, রাইট? সম্পদের নামে লিখতে হয়। তাহলে এই ব্যক্তিটার কাছে আসবাবপত্র একটি পণ্য, সে পণ্যটাকে ক্রয় হিসাবে লিখেছে। তো পণ্য কিনলে তো ক্রয় হিসাবে লিখতে হয়, তাহলে সে কি কোনো ভুল করেছে? সে কোনো ভুল করেনি। ওকে ওকে, পরে যাই আমরা।
এখানে বলছে নিচের কোনটি করণিক ভুল নয়। আমরা জানি কি বাদ পড়া ভুল হচ্ছে একটি করণিক ভুল, পরিপূরক ভুল একটি করণিক ভুল, লিখনের ভুল একটি পরিপূরক ভুল, স্থানান্তরের ইংরেজি স্থানান্তর করা, স্থানান্তরের ইংরেজি হচ্ছে পোস্টিং। এই পোস্টিং মানে স্থানান্তর করা, ঠিক আছে? পোস্টিং মানে কি বলেন তো? স্থানান্তর করা, ঠিক আছে? স্থানান্তর করা। তাহলে বলেন এই সবগুলোই হচ্ছে কি? এই সবগুলোই হচ্ছে আমাদের করণিক ভুল। তাহলে নীতিগত ভুল কি নয়? নীতিগত ভুল কোনো করণিক ভুল নয়। তাহলে উত্তর হবে নীতিগত ভুল, তাই না? উত্তর হবে নীতিগত ভুল। এই প্রশ্নটা রাবিতে আসছে। আচ্ছা, এই প্রশ্নগুলো পারেন আপনারা? এই প্রশ্নগুলো কি সবাই পারেন আপনারা? একটু বলেন তো এই প্রশ্নগুলো আপনারা সবাই পারেন কিনা? এই প্রশ্নগুলো আপনাদের আসতে পারে কোথায়? এই প্রশ্নগুলো রাবিতে আসতে পারে, যারা কুমিল্লাতে পরীক্ষা দিবেন সেখানে আসতে পারে, এবং যারা জিএসটি তে পরীক্ষা দিবেন সেখানে এই প্রশ্নগুলো আসতে পারে। হ্যাঁ, এই প্রশ্নগুলো কি পারেন সবাই? একটু বলেন তো। দেখেন, একটি হিসাবে যে 80 টাকা রেয়ামিলের ভুল পাশে বসানো হয়েছে, অন্যান্য সবকিছু ঠিক থাকলে দুই পাশের পার্থক্য কত হবে? 80 টাকা না? ভুল পাশে বসিয়েছেন, তাই না? তাহলে ভুল পাশে বসাইছেন মানে কি? এটাকে আমরা দ্বিগুণ করে দিতে হবে। তাহলে 80 দুগুণে কত? 160 টাকা হবে উত্তর, তাই না? এখন যদি বলতো ভুল পাশে দুইবার বসানো হয়েছে, কয়বার? দুইবার বসানো হয়েছে, এটা যদি বলতো তাহলে মনে রাখবেন দুইবার বসানো মানে এই 80 টাকাকে তখন 3 গুণ করতে হবে। তাহলে 3 8 কত? 24 টাকা, মানে 240 টাকা তখন উত্তর হবে। আমি কি বোঝাতে পেরেছি? রেয়ামিলের ভুল পাশে বসানো হয়েছে, ভুল পাশে বসাইছি মানে কি? কিচ্ছু বলেনি, তার মানে ভুল পাশে আমি একবার বসাইছি। ভুল পাশে কতবার বসাইছি? একবার বসাইছি। তাহলে একবার বসাইলে আমাকে কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে উত্তর 160 টাকা। যখন বলবে ভুল পাশে আমি দুইবার বসাইছি, তখন আমাকে 2 মানে 1 যোগ করব, তাহলে 3 দিয়ে গুণ করব, তাহলে উত্তর হবে 240 টাকা। যদি বলতো ভুল পাশে 3 বার বসিয়েছি, তাহলে 3-এর সাথে 1 যোগ মানে আমাকে 4 গুণ করতে হবে, তখন উত্তর হবে 320 টাকা। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? ভাইয়া বলেন তো, সবাই কি বুঝছেন এগুলো? সবাই বুঝছেন এগুলো? আমাকে একটু কষ্ট করে বলেন সবাই বুঝছেন কিনা। তাহলে একটি আমরা যখন ভুল পাশে বসাবো, দ্যাট মিনস একবার বসাইছি 2 দিয়ে গুণ করব, যখন বলবে দুইবার বসাইছি তখন আমরা 3 দিয়ে গুণ করব। ক্লিয়ার? ওকে, সবাইকে ক্লিয়ার আমরা এটা? আচ্ছা, এই হচ্ছে ঘটনা। আচ্ছা, এবার দেখেন কিছু গুরুত্বপূর্ণ জিনিস একটু মনে রাখতে হবে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। দেখেন, মূলধন জাতীয় ব্যয়। হ্যাঁ, এই মূলধন জাতীয় ব্যয় কোনগুলো? দেখেন, মূলধন জাতীয় ব্যয় মানে স্থায়ী সম্পদের ক্রয় মূল্য। উদাহরণ আমাদের আসে, পরীক্ষায় আসে না, নিচের কোনটি মূলধন জাতীয় ব্যয়? তাহলে স্থায়ী সম্পদের ক্রয় মূল্য, সেটা হইতে পারে আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, এটা লিখে নেন সবাই। আচ্ছা, এগুলো এর সাথে দেখেন স্থায়ী সম্পদ ক্রয়ের সাথে জড়িত খরচ। তাহলে স্থায়ী সম্পদ ক্রয়ের সাথে জড়িত খরচ কোনগুলো? সংস্থাপন ব্যয় অথবা সংস্থাপন মজুরি, যেটাই বলেন না কেন, সম্পদ ক্রয়ের পরিবহন খরচ, সম্পদের আমদানি শুল্ক। ঠিক আছে, এই যে যে ব্যাপারগুলো আছে, এই জিনিসগুলোকে আমরা কি বলবো? মূলধন জাতীয় ব্যয় বলবো। আরেকটা দেখেন কনফিউজিং জিনিস, সেটা হচ্ছে সদ্য ক্রয়কৃত মেশিনের মেরামত খরচ। ভালো করে মনে রাখেন, হ্যাঁ, ভালো করে মনে রাখেন আমি কি লিখেছি দেখেন তো। সদ্য ক্রয়কৃত মানে কি? মাত্র কিনেছেন। কোনো মেশিন যদি মাত্র কিনে তার জন্য যদি মেরামত খরচ করা হয়, তাহলে সেটাকে আমরা বলবো মূলধন জাতীয় ব্যয়। আর যদি নর্মালি বলে মেরামত খরচ। আচ্ছা, লাইন কি কেটে গেছে?
আচ্ছা, নেট প্রবলেম হয়েছিল, হ্যাঁ নেট প্রবলেম হলে একটু ওয়েট করবেন, তো হাই হুতাশ করার দরকার নাই। ওকে, তাহলে আমি যেটা বলছিলাম দেখেন ভালো করে একটু বোঝার ট্রাই করেন। সেটা হচ্ছে যদি শুধু বলে মেরামত খরচ তাহলে সেটি অবশ্যই মুনাফা জাতীয় ব্যয় হবে। ওকে, কিন্তু এই যে সদ্য ক্রয়কৃত এই কথাটা যদি উল্লেখ থাকে, সম্পদের মেরামত খরচ বলতে পারে, সম্পদের মেরামত খরচ, সম্পদের মেরামত খরচ যদি বলে তাহলে সেটি অবশ্যই মুনাফা জাতীয় হবে। ওকে, কিন্তু এই সদ্য কথাটা যদি উল্লেখ থাকে সদ্য ক্রয়কৃত সম্পদের মেরামত খরচ, তাহলে কিন্তু সেটি মূলধন জাতীয় ব্যয় হবে। ভাইয়া এই জায়গা থেকে প্রতি বছর একটা করে প্রশ্ন আসে, কিন্তু আমরা ভুল করি। সম্পদের সম্প্রসারণ ব্যয়, সম্প্রসারণ মানে কি জানেন? সাপোজ আপনার সম্পদ ধরেন আছে এতটুকু একটা জমি আছে, এটাকে আপনি আরেকটু বৃদ্ধি করলেন, নতুন করে কিনলেন, ঠিক আছে? তাহলে সম্পদের সম্প্রসারণ ব্যয়, সম্পদের সংযোজন ব্যয়, সংযোজন মানে আপনার একটা যন্ত্রপাতি আছে, আপনি আরেকটা যন্ত্রপাতি কিনলেন, নতুন করে সংযোজন করলেন। ওকে, তাহলে সম্পদের সম্প্রসারণ, সম্পদের সংযোজন, তারপরে সম্পদের পুনঃসংস্করণ ব্যয়, ঠিক আছে? পুনরায় আপনি কি করবেন? সংস্করণ করবেন, ঠিক আছে? পুনরায় সংস্করণ ব্যয়, এই জিনিসগুলো সবই কি হবে? এই জিনিসগুলো সবই হবে মূলধন জাতীয় ব্যয়। তাহলে আমার কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, এই জিনিসগুলো আমরা একটু নোট করে নিব, এগুলো আমরা গুলাই ফেলি পরীক্ষাতে। হ্যাঁ, এগুলো থেকে আমাদের বলে যে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত, নিচের কোনটি মূলধন জাতীয় ব্যয়, নিচের কোনটি মূলধন জাতীয় ব্যয় নয়। তাহলে দেখেন, স্থায়ী সম্পদের ক্রয় মূল্য, তারপরে স্থায়ী সম্পদ ক্রয়ের সাথে জড়িত যে খরচগুলো আছে যেমন সংস্থাপন ব্যয়, মজুরি, সম্পদ ক্রয়ের পরিবহন খরচ, সম্পদের আমদানি শুল্ক, এই জিনিসগুলো, সদ্য ক্রয়কৃত মেশিনের মেরামত খরচ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সম্পদের সম্প্রসারণ ব্যয়, সংযোজন ব্যয়, সম্পদের পুনরায় সংস্করণ ব্যয়, এই সবগুলোই হবে কি? এই সবগুলোই হবে মূলধন জাতীয় ব্যয়, ঠিক আছে? এবার দেখেন মুনাফা জাতীয় ব্যয় নিয়ে যে পরীক্ষায় প্রশ্নগুলো আসে সেগুলো আমরা একটু পড়ি। ওকে, মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। ওকে, মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে সম্পদের অবচয়, হ্যাঁ সম্পদের কি ভাইয়া? সম্পদের অবচয়। তারপরে সম্পদের বীমা খরচ, সবচেয়ে বেশিবার যে প্রশ্নটা আসে, সম্পদের কি খরচ? বীমা খরচ। এই যে বীমা খরচ, এটা দিয়ে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে আপনাদের, ঠিক আছে? তাহলে বীমা খরচ কি ব্যয়? বীমা খরচ হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। সম্পদের অবচয় কি ব্যয়? সম্পদের অবচয় হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। আবার কি আসতে পারে আমাদের এখান থেকে? সম্পদের আর কি? সম্পদের রক্ষণাবেক্ষণ ব্যয়, ঠিক আছে? সম্পদের রক্ষণাবেক্ষণ ব্যয়, ঠিক আছে? এগুলোও কি হবে বলেন তো? এগুলো হবে সবই মুনাফা জাতীয় ব্যয়। তাহলে সম্পদের সাথে জড়িত খরচ, কিন্তু এগুলোকে আমরা বলবো কি? এগুলোকে আমরা বলবো মুনাফা জাতীয় ব্যয়। আরেকটা জিনিস সেটা হচ্ছে সম্পদের কি? ওই যে মেরামত খরচ, তাই না? সম্পদের মেরামত খরচ। যদি সম্পদের মেরামত বলে তাহলে অবশ্যই মুনাফা জাতীয়। আর যদি বলে সদ্য ক্রয়কৃত, সদ্য ক্রয়কৃত মানে মাত্র কিনেছি, এই সদ্য ক্রয়কৃত থাকলে তখন সেটি হয়ে যাবে মূলধন। সদ্য ক্রয়কৃত থাকলে সেটি হয়ে যাবে কি? মূলধন। সবাই কি বুঝছি ভাইয়া? সবাই কি বুঝছি? হ্যাঁ, সম্পদের বীমা খরচ, হ্যাঁ গুচ্ছে আসছিল, এবছরও তো সম্ভবত কোন ভার্সিটিতে সম্ভবত আসছে। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখবো আমরা। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মাথায় রাখবো, তাহলে আমাদের ইজি হবে। ওকে ওকে, আচ্ছা তাহলে আজকে আর পড়াবো না। হ্যাঁ, আজকের আরেকটা পার্ট আছে আপনাদের, সেটা হচ্ছে ভুল সংশোধনী। কারণ ভুল সংশোধনী আজকে পড়াইলে মাথায় ঢুকবে না। হ্যাঁ, এটা একটু মাথায় ঢোকার জিনিসপত্র আছে, তো আমি একটা ক্লাস বেশি নিব, প্রবলেম নাই, বেশি করে পড়ার দরকার নাই, অল্প অল্প পড়েন। তাহলে এই আজকের টপিক থেকে আমরা কি পড়লাম দেখেন, আজকের টপিক থেকে জাস্ট একটা জায়গা থেকে প্রশ্ন আসবে, সেটা হচ্ছে রেওয়া মিলের ভুল। একটা টপিক থেকে প্রশ্ন আসবে, সেটা রেওয়া মিলের ভুল। কোনটা রেওয়া মিলের কোন ভুল আমাকে চিন্তা হবে, কোনটির ফলে রেওয়া মিল মিলবে, কোনটির ফলে রেওয়া মিল মিলবে না। ওকে, আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই যে মূলধন ও মুনাফা জাতীয় আয় ব্যয়। হ্যাঁ, মূলধন ও মুনাফা সবার শেষে যেগুলো পড়ালাম, মূলধন ও মুনাফা জাতীয় কি বলেন তো যে ব্যয়গুলো আমরা পড়লাম, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে। এই দুইটা জায়গা থেকে ভাইয়া প্রশ্ন আসবে। অ্যাকাউন্টিং আমরা ডিটেল পড়বো, কিন্তু খুবই স্পেসিফিক টপিকে পড়বো, কারণ আমরা এমন ভাবে পড়বো যাতে করে পরীক্ষায় কি প্রশ্ন আসবে সেটা যাতে আমরা বুঝতে পারি। বোঝা গেছে? অবচয় অবলোপন একই জিনিস। হ্যাঁ, অবচয় অবলোপন একই জিনিস। ওকে,
অবচয়ও যা হবে অবলোপনও সবসময় তাই হবে। ওকে, অবচয়ও যা হয় অবলোপনও সবসময় তাই হয়। বোঝা গেছে ভাইয়া? বলেন। ভাইরে পিডিএফ টেলিগ্রামে পাওয়া যাবে, যাবে এক কথায় কতবার বলতে হয়? এটা তো সে প্রথম দিন থেকে বলে আসছি, তারপরেও কেন? আমি তো আপনাকে বললাম, আপনি যখন প্রথম প্রশ্ন করলেন বললাম যে টেলিগ্রামে দিয়ে দিব, তারপরে একই প্রশ্ন করে যাচ্ছেন। টেলিগ্রামে দেয়া হবে, টেলিগ্রামে দেয়া হবে, টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন, টেলিগ্রামে পিডিএফ পাবেন। ওকে, সবাই ভালো করে পড়েন, ইংলিশ ভালো করে পড়েন, মেমোরাইজিং ভালো করে পড়েন, ইংলিশ মেমোরাইজিং ভালো করে পড়েন। এক চুল পরিমাণ গ্যাপ রাখবেন না। আমি বারবার বলছি, প্রতি ক্লাসে আমি সপ্তাহে 2বার করে আসি, 2বার করে আপনাদেরকে বলি, হ্যাঁ, ভালো করে পড়েন। বাংলা ক্লাসও খুব সুন্দর করে ডিটেল দিয়ে একেবারে সুন্দর করে বাংলা ক্লাস হচ্ছে, সব ক্লাসই ভালো হচ্ছে, সুন্দর করে স্যাররা যা পড়াচ্ছে, যে ইনস্ট্রাকশন দিচ্ছে পড়েন। কিন্তু ইংলিশের ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, স্যার 1 লাইন পড়াইলে আপনি 5 লাইন পড়েন। হ্যাঁ, ইংলিশ যদি স্যারে 1 লাইন পড়াই, আপনাকে 5 লাইন পড়তে হবে। কেন? কারণ ইংলিশ আপনাকে সবচেয়ে বেশি সমস্যা, আর সবচেয়ে বেশি সমস্যা যেটাতে, সেটাতে সবচেয়ে বেশি সময় আপনাকে দিতে হবে। এই বোর্ডটুকু যদি আপনি করেন, সেকেন্ড টাইমের বাধা আপনি উতরাই যাবেন। বোঝা গেছে? আপনাকে অ্যাকাউন্টিং নিয়ে টেনশন করতে হবে না ইনশাল্লাহ। যদি বেঁচে থাকি তাহলে আপনার অ্যাকাউন্টিং এ যা পরীক্ষায় আসবে আমি দিয়ে দিব, আপনাকে অ্যাকাউন্টিং নিয়ে টেনশন করতে হবে না, আপনি অ্যাকাউন্টিং ইজিলি পেরে যাবেন। জাস্ট অ্যাকাউন্টিং এ আমার ক্লাসগুলো করবেন, আর ক্লাসে যা পড়াইছি, যা পড়ানো হয়েছে তাই পড়বেন, এর বাইরে একটা ওয়ার্ডও পড়ার দরকার নাই আপাতত। ঠিক আছে? ক্লাস আর ক্লাসে যা পড়াচ্ছি এই জিনিসগুলো পড়বেন, এর বাইরে একটা ওয়ার্ডও আপাতত পড়ার দরকার নাই। ঠিক আছে? এর বাইরে একটা ওয়ার্ড কখন পড়তে হবে আমি বলে দিব, তখন পড়বেন। বোঝা গেছে? আর ইংলিশটা স্যারে যদি 1 লাইন পড়ায়, আপনাকে 5 লাইন পড়তে হবে, কারণ ইংলিশ আপনার সবচেয়ে বেশি সমস্যা। ঠিক আছে? এই আর কি। তো যাই হোক, সোমবারে ইনশাল্লাহ আমরা ভুল সংশোধনী পড়বো। ভুল সংশোধনী থেকে সাধারণত বেশি প্রশ্ন আপনাদের আসে না এবং আসার সম্ভাবনাও নাই, কিন্তু আমরা সবই পড়বো। ওকে, সোমবারের দিন আমরা ভুল সংশোধনী টপিকটা ক্লিয়ার করব। ওকে, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।